আরজি করে মহিলা চিকিৎসক পড়ুয়া রহস্য মৃত্যুর ঘটনায় 4তলা সেমিনার হলে দেহ উদ্ধার, গলা টিপে খুন করা হয়ে থাকতে পারে বলে ময়না তদন্তের পর প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কিন্তু কি করে এই ঘটনা ঘটলো, এই পুরো বিষয় এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে এবং তারই সঙ্গে নিরাপত্তা নিয়ে কি প্রশ্ন উঠছে না, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এবং তারই সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আমাদের অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৌশিক বিশ্বাস, রয়েছেন বিজেপির তরফ থেকে অর্চনা মজুমদার, রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে শতরূপ ঘোষ, এছাড়া রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস এবং রয়েছেন ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞ শোভন কুমার দাস এবং রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। অবশ্যই করে আলোচনায় আসবো এই নিয়ে আলোচনা, কিন্তু তার আগে ওই ছাত্রীর বাবা মা তারা কি বলেছেন শোনাবো। কিছু বলেনি আমাদের এখন। আমার মেয়ে ওরকমই না, আমার মেয়েকে ফোন করেছে। আমার মেয়ের মতো ভালো মেয়ে হয় না। একদম এখানে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে, চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় ছিল না, কোনো সিসিটিভি ক্যামেরা নেই ভেতরে। আর ঠিক এই নিয়ে আলোচনা করব আমরা, একটুখানি শুনে নেব কলকাতার পুলিশ কমিশনার এই ঘটনার পরপরই তিনিও ছুটে যান। তিনি পুরো বিষয় সম্পর্কে ঠিক কি বলেছিলেন আমাদেরকে শোনাবো। একটা আনফরচুনেট ইনসিডেন্ট হয়েছে। মমিতা দেবনাথ সেকেন্ড ইয়ার পিজি স্টুডেন্ট, ওনার ডেথ হয়েছে। ইনভেস্টিগেশন আমরা করছি। যে অবস্থায় মৃতদেহটি পাওয়া গেছে এবং এই মেয়েটির মায়ের থেকেও আমরা এক্ষুনি যে বর্ণনাটা শুনলাম যে প্রায় অর্ধনগ্ন অবস্থায় পাওয়া গেছে, আমার মাথায় ঢুকছে না একজন মানুষ যিনি কলকাতা পুলিশের কমিশনার কি করে তার নামটা উচ্চারণ করলেন ক্যামেরার সামনে। এটা অত্যন্ত এটা আমাদের দেশের আইন, সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে যে কোনো রকমভাবে কোনো যৌন অত্যাচারের ন্যূনতম সম্ভাবনা যেখানে আছে সেখানে ভিকটিমের নাম মুখে আনা যাবে না, প্রকাশ্যে আনা যাবে না, তার আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। এই লোকটা কলকাতার পুলিশের কমিশনার, কোনো পাড়ার চ্যাংড়া ছেলে করলো না। এর থেকে বোঝা যায় আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা কাদের হাতে দিয়ে আমরা নিশ্চিন্তে রয়েছি বা থাকতে বাধ্য হচ্ছি। দেখুন, এই ঘটনাটায় ঘটাতে বা সামনে আসায় আমার বিশ্বাস আমরা বিরোধী হতে পারি, যারা শাসক দলের সমর্থক আছেন কি কর্মী আছেন তারা সবাই সমানভাবে ব্যথিত। কেউই কোনো সুস্থ মানুষ চাইতে পারেন না যে এরকম কোনো ঘটনা ঘটুক, কিন্তু সেইটা বলেই তো থেমে গেলে আমাদেরকে হবে না। আমি একটা কথা মনে করাই, শিলাদিত্য, তোমার মনে থাকবে 2019 সালে যখন এসএসকেএমের একটা ঘটনাকে কেন্দ্র করে ডাক্তারদের বিক্ষোভ চলছিল, দীর্ঘদিন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ইত্যাদি চললো, তারপরে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর একটা বৈঠক হয় যেখান থেকে সেই বিক্ষোভ ওঠে এবং কতগুলো সমাধান সূত্র বার করা হয়। সেখানে একটা অন্যতম দাবি ছিল ডাক্তারদের, প্রধানতম দাবি ছিল এবং মুখ্যমন্ত্রী সেটাকে গ্যারেন্টি দিয়েছিলেন, তা হচ্ছে বিশেষ করে সরকারি মেডিকেল কলেজগুলোতে বিশেষ করে রাত্রির বেলা ডাক্তারদের নিরাপত্তা এবং জুনিয়র ডাক্তারদের আরএমওদের তাদের নিরাপত্তা আমাদের মনে আছে। আজকে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে হয়তো সিসিটিভি চলছিল না ইত্যাদি, এটা আমাদের রাজ্যের বলো কি দেশের বলো এটা দুর্ভাগ্য। যখন কোনো ঘটনা ঘটে যায় এবং তার সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না, তখনই আমরা জানতে পারি যে সেখানকার সিসিটিভিটা চলছে না। তার আগে পর্যন্ত সিসিটিভিটাকে একটা ঘর সাজানোর ফার্নিচারের মতো করে ব্যবহার করা হয়। আজকে ধরো 7-এর দশকে কি 8-এর দশকে বিজ্ঞান প্রযুক্তি আমাদের হাতে যে হাতিয়ারটাকে দেয়নি, আজকে 2024 সালে বিজ্ঞান প্রযুক্তি আমাদের হাতে সেই রকম অনেক হাতিয়ার দিয়েছে। সেইটাকে যদি আমরা ব্যবহার না করি, কাজে না লাগাই, তাহলে তার দায়টা কে নেবে? মনিটরিং হয়েছে কিনা সেটাও একটা এবং আমাদের এইটুকুই আবেদন থাকবে, আমাদের এইটুকুই আবেদন থাকবে, দেখো কোনো রকমভাবে যারা অপরাধী আছে তাদেরকে আড়াল করার কোনো রকম চেষ্টা, আমার বিশ্বাস কোনো তৃণমূলের সমর্থকও চাইবেন না সেটা করা হোক, কিন্তু কোনোভাবে ব্যবস্থার মধ্যে প্রক্রিয়ার মধ্যে কোনো বড় ঘটনাকে ছোট করে আজকে যে প্রশ্নগুলো উঠছে, যে প্রশ্ন খালি একজন ব্যক্তির নয়, একটুখানি আটকাচ্ছে। এই মুহূর্তে একটা বিক্ষোভের ছবি আরজি করের সামনে উঠে আসছে। কৌশিক বাবু, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত হবে, পুরো বিষয়ের সামনে আসবে, কিন্তু একটা প্রাণ যে চলে গেল এই রকম ভাবে কেন? দেখুন, প্রাণ চলে গেল এটা তো অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক, কিন্তু আমাকে এখন কতগুলো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করতে হবে। এই ঘটনাটা ঘটার পর দুপুর থেকে জুনিয়র চিকিৎসকরা, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা আরজি করে একটু কর্মবিরতি করেন। তাদের 3টে মূল দাবি ছিল। আপনি একটু আগে একজন দেখালেন কোনো এক চিকিৎসক সংগঠনের নেতা, তিনিও বলছিলেন 3টে কথা বিজেপির প্রবক্তা যিনি আছে তারও জ্ঞাতার্থে বলি। 1 নম্বর দাবি ছিল তাদের ভিডিওগ্রাফি করে করতে হবে, সেটা করা হয়েছে। 2 নম্বর দাবি ছিল ম্যাজিস্টেরিয়াল পোস্টমর্টেম করতে হবে, সেটা করা হয়েছে। 3 নম্বর দাবি ছিল 2জন ফরেনসিক এক্সপার্টকে নিয়ে করতে হবে, সেটাও করা হয়েছে। ফলে বিরোধীরা যে দাবিগুলো তুলেছিলেন প্রত্যেকটা
প্রত্যেকটা দাবি মেনে নিয়ে সেইভাবে করা হয়েছে। 2 নম্বর কথা যেটা হচ্ছে বলছেন যে আরজি করে দেখুন আমি আপনাকে বলছি, আমাকে বলতে দিন প্লিজ, বলতে দিন, আমি আপনাকে এবার 2 নম্বর কথা হচ্ছে যে আরজি করের প্রিন্সিপাল সহযোগিতা করেননি বলছেন। আজ সকালবেলা 11টা থেকে 11:30টার মধ্যে আরজি করের প্রিন্সিপাল নিজে সই করে, আমার কাছে সেটা আছে, আমি দেখাতে পারি, 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন, যে তদন্ত কমিটির হেড ছিলেন ডক্টর বুলবুল মুখোপাধ্যায়, ডিন অফ স্টুডেন্টস। আরজি করের প্রিন্সিপাল নিজে তদন্ত কমিটির হেড ছিলেন না। দেখুন, উনি যে 3টে কথা বললেন, ভিডিওগ্রাফি করা হয়েছে, ম্যাজিস্ট্রিয়াল পোস্টমর্টম হয়েছে এবং ফরেন্সিক এক্সপার্টকে রেখে হয়েছে, যে কোনো আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে এই 3টে এমনিই হয়। এক্ষেত্রে হয়ে বিরাট কোনো এক্সেপশনাল ঘটনা ঘটেছে বা এক্ষেত্রে আরজি করের ডিন বিরাট দয়া করেছেন এমন নয়, এটাই আমাদের দেশের আইন। যে কোনো আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে গোটা পোস্টমর্টম ভিডিওগ্রাফি করতে হয়, ম্যাজিস্ট্রিয়াল পোস্টমর্টম হয়, ফরেন্সিক এক্সপার্টকে রেখে করা হয় এবং সবচেয়ে বড় কথা যে ভিসারাকে প্রিজার্ভ করতে হয়। সুতরাং এটা নতুন কোনো ঘটনা আপনি বলছেন না। দ্বিতীয় কথা আমি বলছি যে দেখুন, কদিন আগে যখন যাদবপুরে এরকম একটা ঘটনা ঘটলো একটি ছাত্রের মৃত্যুকে নিয়ে, তখন তৃণমূলপন্থী অনেক লোকজন এই প্রশ্ন তুলতেন যে যাদবপুর নাকি এমন খারাপ ছেলে মেয়েদের জায়গা, ওরা সিসিটিভি লাগাতে দেয় না। আর এখানে কি হলো, আপনাদের নিজেদের মেডিকেল কলেজে সিসিটিভি লাগানো আছে, সেই সিসিটিভি কাজ করে না। গালাগাল খেলেও একদিন যাদবপুরের ছেলে মেয়েরা। আমি একটা কথা আমি ভেবে দেখার জন্য অনুরোধ করছি, আমি কাউকে দোষ দিচ্ছি না, দায় চাপাচ্ছি না, কিন্তু বলছি আজকে আমাদের যে শ্রেষ্ঠ ইনস্টিটিউশনগুলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আরজি করের মতো একটা মেডিকেল কলেজ, আমাদের রাজ্যের শ্রেষ্ঠ ছেলে মেয়েরা যেখানে ভর্তি হতে চায়, বাবা মায়েরা স্বপ্ন দেখেন, আজকে সেই জায়গাগুলো যদি এরকমভাবে এই ধরনের ঘটনার জন্য সামনে চলে আসে, তাহলে আমরা কোথায় যাই বলুন? বডিটা ঠিক সন্ধেবেলা রাত্রিবেলা এখন ছাড়া হবে, আর যে মেয়েটি মারা গেছে সেই হিন্দু ঘরের মেয়ে এবং তোমাদের সৎকার করে তাদের শেষ করা হয়। সুতরাং রাতের অন্ধকারে যদি তাকে বার্ন করিয়ে দেওয়া হয়, সমস্ত প্রমাণ সাক্ষী এই পোস্টমর্টমের উপর নির্ভর করে শেষ। উই হ্যাভ টু বিলিভ ইন স্টেট গভর্নমেন্ট, যারা তড়িঘড়ি করে তাদের এমএলএ উপস্থিত থেকে করেছে, যেটার আমরা অবজেকশন করেছি, আমরা বডি প্রিজার্ভ করতে দিয়েছি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি জীবনে দেখেছি এই যাদবপুরের ছেলেটি বলুন, এরকম বহু ছাত্র যাদের অকাল মৃত্যু আজও রহস্য রয়ে গেছে স্টেট গভর্নমেন্টের ওই ধামাচাপা দেওয়া পোস্টমর্টম রিপোর্টের ওপর। সে যেখানে পোস্টমর্টমের নামে প্রহসন চলে, 4 জন পুলিশ কর্তা দাঁড়িয়ে যা বলবে হাত কাঁপতে কাঁপতে এফএসএম এর ডাক্তার তাই লেগে। আমি নিজে ডাক্তার, আমি সেখানে গেছি, আমি দেখেছি, এটা আমার বক্তব্য, আমার মতামত। দ্বিতীয় কথা, নিরাপত্তার কথা বলছেন। নিরাপত্তা এত বড় একটা 100 বছরের পুরনো মেডিকেল কলেজ হাসপাতাল একদিনে ব্যাঙের ছাতার মতো গজায়নি। এখানে বছরে আজ থেকে 50 বছর, 30 বছর, 20 বছর আগেও আমাদের মতো মহিলারা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা নাইট ডিউটি করেছি, মনের আনন্দে করেছি। রাত্রি 3টের সময় দল বেঁধে কাউকে ঘুম থেকে তুলে আমরা চা খেতে বাইরে গেছি, আবার ফেরত এসেছি। ততখানিই নিরাপত্তা ছিল, তখন সিসিটিভিও ছিল না। কিন্তু তখন যে জিনিসটা ছিল না সেটা হলো এই ঘুঘুর বাসা ছিল না। তখন এই শাসক দলের রাজনীতিকরণ হাসপাতালের ভেতরে ঢোকেনি। যে পোস্টমর্টমের পর বডি পরিবারের হাতে তুলে দেওয়া হয়, এটা পরিবারের সিদ্ধান্ত, তারা কখন দাও করবেন, বিজেপি কোথাকারকে ডিসাইড করা হয়েছে। দয়া করে রাজনীতি করবেন। উনি যেহেতু এটা বললেন যে এটা পরিবারের সিদ্ধান্ত কখন দাহ করবেন, আমরা এটাও দেখেছি মধ্যমগ্রামের ধর্ষণের পরে পরিবারের কাছ থেকে ডেড বডিটাকে কেড়ে নিয়ে নিমতলা শ্মশানে পোড়াতে গেছিল পুলিশ। এটা দিদি এক মিনিট। দ্বিতীয় কথা আমি বলছি, আমি ওনার কথার সঙ্গে যোগ করছি, আরে আমার অ্যাঙ্কার বলতে বললো, দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলিনি, দ্বিতীয় কথা হচ্ছে আমি আনিস খানের একটা ঘটনা বলছি, মানে তোমরা সবাই জানো, তাকে কবর দেওয়া হয়েছিল বলে। এক সেকেন্ড, আরে আপনার সাথে আনিস খানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পুলিশ মিথ্যে পোস্টমর্টম রিপোর্ট জমা দিয়েছিল। ঘটনাচক্রে তার ধর্মীয় তার কারণে তাকে না পুড়িয়ে বডিটা কবর দেওয়া হয়েছিল বলে 7 দিন পরে আদালতের নির্দেশে কবর থেকে সেই বডিটাকে তুলে এনে দ্বিতীয়বার পোস্টমর্টম করে দেখা যায় আগের পোস্টমর্টম রিপোর্টটা পুলিশ জাল দিয়েছিল। এই ঘটনা আছে আমাদের পশ্চিমবাংলায়। সেই কারণেই আজকে আমি কাউকে দায়ী করছি না, কিন্তু আরজি কর কর্তৃপক্ষের নিরাপত্তাজনিত একটা গাফিলতি এখানে আছে, এটা তো ঘটনা। আমি আলোচনা খোঁজার চেষ্টা করি। আরেকজন যেটা উনি বললেন যে পুলিশ অফিসারদের ডিকটেশনে প্রফেসর অফ ফরেনসিক স্টেট মেডিসিন লেখে পিএম রিপোর্ট, এটা কিন্তু সত্য নয়। কোনোদিনই কোনো পুলিশ অফিসার প্রফেসর অফ ফরেনসিক স্টেট মেডিসিনকে কোনো রকম ইনস্ট্রাকশন দেয় না কিংবা গাইডলাইন দেয় না। সত্যজিৎ দা বললেন বটে, কিন্তু আমাদের রাজ্যে গত 13 বছরে একাধিক এরকম ঘটনা আছে যেখানে পরিষ্কার
পোস্টমর্টম রিপোর্ট মিথ্যে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে একটা উদাহরণ আমি দিলাম। আমি এটাই বলছি, স্বচ্ছতার স্বার্থে আরজি করে ওই পোস্টমর্টম হওয়া একেবারেই বেআইনি হয়েছে। আশপাশে মানে 20 কিলোমিটারের মধ্যে একাধিক মেডিকেল কলেজ রয়েছে, যে কোনো জায়গা থেকে করানো যেত। আমি বলছি না যে আরজি করের তারা ভুল পোস্টমর্টম করবেন, কিন্তু যেখানে আরজি কর কর্তৃপক্ষের দিকে আঙুল উঠছে সেক্ষেত্রে এই যে মানে আমাদের এই যে একটা কনফিডেন্স থাকবে যে কোনো জায়গাতে কেউ কাউকে আড়াল করার সুযোগ পাচ্ছে না, তার জন্য আরজি করে কি করে এটা করা হলো, কি করে সরকার এটাকে অনুমতি দিল আমরা জানি না, কিন্তু এইগুলো থেকেই প্রশ্ন ওঠে, এইগুলো থেকেই প্রশ্ন ওঠে।